যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, হিঙ্গলগঞ্জে ধৃত 3 ইরানি নাগরিক, যা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি জলপথে বাংলাদেশে যাওয়ার সময় তাদেরকে ধরে বিএসএফ এবং তাদের কাছ থেকে বেশ কিছু সন্দেহজনক নথি পাওয়া যায়। কোন ইন্টেনশনে তারা যাচ্ছিল অবশ্যই জানার চেষ্টা করবো। এখনো পর্যন্ত তদন্তে কি কি উঠে এসেছে, আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো রুমেলা, একেবারে বাংলাদেশে যাওয়ার ছক কষছিল ইরানি 3 যুবক, অর্থাৎ একেবারে জলপথ, অর্থাৎ হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা এলাকা থেকে তারা জলপথ দিয়ে সেখান থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল 3 ইরানি যুবক। তারা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের মাটিতে বসবাস করছিল, কখনো কলকাতা কখনো দিল্লি, এবং সেখান থেকে তারা একেবারে জলপথ দিয়ে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তখনই বিএসএফের সন্দেহ হয়, বিএসএফ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং কেন তারা বাংলাদেশে অবৈধভাবে যাচ্ছিলেন, অর্থাৎ জলপথ দিয়ে কেন ব্যবহার করছিলেন, তাদের কাছ থেকে বেশ কিছু ইরানি নাম্বার এবং প্রচুর বাংলাদেশি ফোন নাম্বার তাদের কাছে রয়েছে, প্রচুর নথিপত্র রয়েছে। কি উদ্দেশ্যে তারা একেবারে বাংলাদেশের দিকে যাচ্ছিল, কেন তারা ভারত অর্থাৎ জলপথ দিয়ে যাচ্ছিল, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। এবং তারা যারা এখনো পর্যন্ত ইরানি 3 যুবক, তারা স্পষ্ট দাবি তারা কাপড়ের ব্যবসা করতেন এবং কখনো দিল্লি কখনো কলকাতায় তারা ঘাঁটি গেড়েছিলেন এবং তারা সেই জলপথ দিয়ে একেবারে হিঙ্গলগঞ্জের হেমনগর থানা দিয়ে রায়মঙ্গল নদী হয়ে তারা কিন্তু বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। তখনই বিএসএফ এর নজরদারিতে তারা সেখানে ধরা হয় এবং তার জিজ্ঞাসাবাদ করার পরেই কোস্টাল অর্থাৎ হেমনগর কোস্টাল থানাতে পুলিশের তুলে দেওয়া হয়। কি উদ্দেশ্যে যাচ্ছিল, কেন বাংলাদেশে যাচ্ছিল, সব প্রশ্ন জানার চেষ্টা করছেন ইরানি 3 যুবকের কাছ থেকে। কিন্তু তারা বেশ কিছুদিন ধরে বাংলাদেশে তারা নাম্বারে ফোন করছিলেন, বাংলাদেশের বেশ কিছু ফোন নাম্বার পাওয়া গেছে, ইরানের বেশ কিছু ফোন নাম্বার তাদের কাছে রয়েছেন বলে এখনো পর্যন্ত প্রচুর নথিপত্র তাদের কাছ থেকে সংগ্রহ করেছে বিএসএফ। বলে কি উদ্দেশ্যে যাচ্ছিল সেটা জানার চেষ্টা করছে হেমনগর কোস্টাল থানার পুলিশ। রুমেলা, কিছু মানুষ তারা মাথা গোঁজার ঠাঁই পাবেন, হ্যাঁ সেটাই নিশ্চিত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বাংলার বাড়ি, আপনারা জানেন যে কেন্দ্র সরকারের মুখাপেক্ষী হয়ে আর রাজ্য থাকেনি, তাই মাথা গোঁজার ঠাঁই, ওই যে বললাম বাংলার বাড়ির জন্য রাজ্য সরকার নিজেই টাকা দিচ্ছে এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ 26শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের যে টাকা তা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে। কিভাবে হচ্ছে সেই কাজ, জেলায় জেলায় তৎপরতা কতটা, আসুন দুয়ারের রিপোর্টারের শুরুতেই কথা বলি। আমাদের রিপোর্টার সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যেই আবাসের যে টাকা তা প্রায় 8,22,000 উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে এবং তাছাড়াও যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত জেলা শাসকদের যা নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে 26শে ডিসেম্বরের মধ্যে যাতে আবাসের টাকা অন্তত যারা উপভোক্তা অর্থাৎ প্রায় 12 লক্ষ উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আজ পর্যন্ত এখনো পর্যন্ত যা পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে 8,22,000 বেড়ে গিয়ে প্রায় 9 লক্ষের কাছাকাছি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। অন্যদিকে যারা টাকা পাচ্ছেন অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা টাকা পাচ্ছেন সেক্ষেত্রে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরির প্রতিও নজরদারি করবে ব্লক স্তরের আধিকারিকরা। কিভাবে নজরদারি হবে তার জন্য একটি নির্দিষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেখানে বলা হচ্ছে মোট 4টি পর্যায়ে নজরদারি হবে, অর্থাৎ প্রথমত বাড়ি তৈরির জন্য উৎসাহ দেওয়া, দ্বিতীয়ত নির্মাণ কাজ শুরু হওয়ার সময়, তৃতীয়ত ছাদ অর্থাৎ ছাদ অবধি যে নির্মাণ কার্য হবে সেই সময়, আর চতুর্থত হচ্ছে বাড়ি তৈরি হয়ে গেলে তারপরে। এই 4টি পর্যায়ে নজরদারির কাজ হবে এবং গোটা নজরদারি কাজটি করবেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। তুমি জানো যে গত সপ্তাহে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাসের প্রথম কিস্তির টাকা 60,000 টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু করেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু 8,22,000-এর বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। যেহেতু সংখ্যাটা প্রায় 12 লক্ষ, কারণ তুমি জানো 11 লক্ষ যারা গত 3 বছর ধরে অপেক্ষা করে আসছিলেন আবাসের টাকা পাওয়ার জন্য, আর বাকি 1 লক্ষ যেটা অন্তর্ভুক্ত হয়েছে তালিকায়, তার মধ্যে রয়েছে সাম্প্রতিক সময় যে প্রাকৃতিক বিপর্যয় হয় সেই সময় যাদের মাটির বাড়ি ভেঙে গিয়েছিল এবং তাছাড়া সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছিলেন। এটাই একটা পজিটিভ বিষয় দিয়ে আমরা দুয়ারের রিপোর্টটা শুরু করলাম যে আগামী বৃহস্পতিবার 26শে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা তা চলে যাবে অ্যাকাউন্টে।
আমরা পরের খবরের দিকে নজর রাখবো। সেই পরের খবর একটু আশঙ্কার জায়গা তৈরি করে দিচ্ছে। সেই আশঙ্কা কি নিয়ে? এবিটি আনসারুল্লাহ বাংলা টিম, তাদের কি কাজ ছিল তা কিন্তু ধৃত সাব শেখকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে। এমন কিছু তথ্য যা শুনলে সত্যি আপনার চক্ষু ছানা বড়া হয়ে যেতে পারে। এই যাদেরকে নিয়ে কাজ হতো তাদেরকে নিয়ে সুইসাইড স্কোয়াড বানানো হতো, তাদের মগজকে ব্যবহার করে সুইসাইড স্কোয়াড বানানো হতো। বাংলাদেশ থেকে আইডি নিয়ে আসার পরিকল্পনাও ছিল তাদের। আসুন আরো কি জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ করে সাব শেখকে জানাবেন আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, কয়েকদিন আগেই সাবশেখকে কেরল থেকে গ্রেপ্তার করেছে আসামের এসটিএফ। এই সাবশেখ আসলে হচ্ছে বাংলাদেশি, কিন্তু গত 10 বছর ধরে হরিহরপাড়া এবং নওদাতে তার আত্মীয়দের বাড়িতে থাকতো। একে জেরা করে বিস্ফোরক তথ্য কিন্তু জানতে পেরেছে। যেমন বাংলাদেশ থেকে আইডি নিয়ে এসে বাংলার মধ্যে নাশকতামূলক কাজ করার কিন্তু তাদের পরিকল্পনা ছিল। এছাড়া এখানকার যুবকদেরকে, বেশ কিছু যুবককে টার্গেট করে তাদেরকে মগজধোলাই করে তাদেরকে নিয়ে একটা সুসাইড স্কোয়াড তৈরি করা কিন্তু তাদের লক্ষ্য ছিল। এবং এই যে মিনারুল, কদিন আগেই আর কি মিনারুল এবং আব্বাস আলী দুজন জঙ্গি গ্রেপ্তার করেছে, তাদের যে পরিকল্পনা ছিল, এই যে পরিকল্পনা তৈরি হতো, আব্বাসের যে তোমার একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার মধ্যে বসে গভীর রাত অবধি, এবং তাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল, এবং সেই সমস্ত চ্যাটের যারা ছিল সদস্য তাদেরকে নিয়ে কিন্তু এই স্কোয়াডটা তৈরি করার ছিল। এবং শুধু তাই নয়, সাবের একাধিকবার আসামে গিয়েছে এবং সেখান থেকে অস্ত্র কেনার পরিকল্পনা ছিল। কিন্তু আসামের যে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিল, যারা সাপ্লাই দেওয়ার কথা ছিল, তারা দাম বেশি বলায় সেখান থেকে না নিয়ে শেষ পর্যন্ত মুঙ্গেরেও তারা গিয়েছিল, এবং মুঙ্গেরেও কয়েকবার গিয়ে সেখানে কথাবার্তাও বলে। এবং যার দায়িত্বে ছিল মিনারুল, সে কিন্তু এই হ্যান্ডেলের নিয়ে আসা বা সাপ্লাই দেওয়ার কাজটা করতো বলে কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। এবং সবশেষে সেটা হচ্ছে সাবের যে বোন সায়েদা, সেই সায়েদাও কিন্তু বাংলাদেশ থেকে আসে। এবং জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ প্রণব। এবার একটা ছবি দেখাবো আপনাদের নিউজ 18 প্রাইমে। দেখুন ছবিটা, দেখুন আবর্জনায় ভরপুর, কিন্তু এটা কোনো রাস্তার ধার, কোনো মাঠ নয়, স্কুলের ছবি। স্কুলে এইভাবে আবর্জনা স্তূপ, কারণ স্কুলে হাটের আয়োজন করা হয়েছে আর তাতেই সমস্যা। স্কুলের খেলার মাঠ দখল করে হাট, আর সেই হাটেই আবর্জনার স্তূপ। যারা পড়ুয়ারা প্রতিদিন এই আবর্জনা পেরিয়ে স্কুলে আসেন, সেই পড়ুয়াদের বক্তব্য প্রথমে শোনাবো আপনাদের। আমাদের এখানে টারাক দাঁড়ায় থাকে অনেকগুলো, আর মানুষরা ধান নিয়ে বিক্রি করে কেউ কেউ, আর নোংরা করে রাখে। শুধু ম্যাম বলে এখান থেকে নোংরা করো কেন, ম্যামকে আবার ধমকি দেয়, বলে কি আমরা এখানে চলেই যাবো, ঝাঁট দিয়েই চলে যাবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, স্কুলের মাঠে কেন হাট বসবে, প্রথম প্রশ্ন। আর সেকেন্ড, এই হাটে বসার পারমিশন কারা দেয়? স্কুল কর্তৃপক্ষ, তারাই কি এই পারমিশন দেয়? আর যদি তারা দিয়ে না থাকেন, তাহলে কারা এই হাট বসাচ্ছ এখানে? স্কুল কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখো, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় এই 19 নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে কিন্তু সপ্তাহে 2 দিন করে হাট বসে, যেটা স্কুল কর্তৃপক্ষের দাবি যে তারা সেখানে কোনো অনুমতি তারা দেয়নি, তাদের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, জোরপূর্বকই সেখানে হাট বসে এবং সেখানে নোংরা আবর্জনা জমে থাকে এবং সেই আবর্জনা সঠিকভাবে পরিষ্কার করা হয় না। এমনকি তারা এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছেন। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এমনকি জেলা প্রশাসনকেও জানিয়েছেন, কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দিনের পর দিন এভাবে আবর্জনা জমে থাকছে। এমনকি স্কুল কর্তৃপক্ষ কিন্তু মাঝে মধ্যে নিজেদের চেষ্টায় লোক রেখে টাকা দিয়ে সেটা পরিষ্কার করান, তবে স্কুল কর্তৃপক্ষের এই দাবি কিন্তু পুরোপুরি স্বীকার করেনি স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ী সমিতির যেটা দাবি যে তারা কিন্তু সেই নোংরা আবর্জনা মাঝে মধ্যেই পরিষ্কার করান। তবে হাট কাদের পক্ষ থেকে বসছে, সেটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বসছে বলে আমরা জানতে পারছি। তবে পেছনে কার মদত রয়েছে এবং কেন এটা করা যাচ্ছে না, সেই বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। বেশ,
আজকে দীর্ঘদিন থেকে এই সমস্যায় আমরা জর্জরিত। আজকে তো তবু আপনি দেখতে পাচ্ছেন যে মাঠটা পরিষ্কার। আমরা প্রত্যেক মাসে মাসে একজন লেবার দিয়ে আমরা 500 টাকা খরচ করে প্রত্যেক মাসে আমরা পরিষ্কার করাই। ওরা ব্যবসা বাণিজ্য করে যায়, ওরা একদিন আমাদের এই মাঠটুকুকে ঝাড়ও দেয় না, পরিষ্কারও করায় না। কারা ব্যবসা করে? এরা ব্যবসায়ী সমিতি। আমরা কিছু বললে উল্টো আরো আমাদের উপরে ব্লেম দেখায়। আজকে প্রায় অনেক দিন থেকে এই সমস্যা, আমরা ডিএম পর্যন্ত জানিয়েছি। মাঠটা আমাদের তো নয় স্কুলের, আমরা মাঠটা অনেকবার চেয়েছিলাম যে আমাদেরকে ব্যবসায়ী সমিতির আন্ডারে দিয়ে দেওয়া হবে। তো যেহেতু স্কুলের মাঠ আমাদের দায়িত্বে রয়েছে, আমাদের হাটের দায়িত্বে রয়েছে আরএমসি, তো আমরা আরএমসিকে অনেকবার বলছি, আরএমসি বলে যে আমাদেরকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিলে আমরা পূর্ণাঙ্গ ওটাকে পরিষ্কার করবো। আর আমাদের সমিতির মধ্য থেকে আমরা এই কিছুদিন আগে আবার পরিষ্কার করেছি, পুজোর জন্য ওইখানে প্যান্ডেল হয়েছিল। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেটাও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে পরিষ্কার করে দিই। এই বিষয়ে হচ্ছে আমাদের ইদানিং হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে একটা সলিড ওয়েস্ট মেনটেন করা হয়েছে, সেটা হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে। সেইভাবে হয়তো এখনও কাজটা হচ্ছে না, কিন্তু আমি ব্যবসায়ী সমিতির সঙ্গে এর আগে একবার বসেছি, মিটিং হয়েছে, যে ওনারাও আমাদের যতটা পারবে বলেছে সহায়তা করবে, ওনারাও করছেন, কিন্তু আরেকটু মানে বেশি করলে আর কি ভালো হয়, সেই দিকেই মানে আবার লক্ষ্য রাখবো আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যতটা পারি।